আসসালামু আলাইকুম। আজকের ভিডিও বেনজিনের ওজোনোলাইসিস এবং লন্ডন ডিসপারশন ফোর্স। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা একটি বেনজিন নিয়েছি। বেনজিনের সাথে হচ্ছে ওজোনোলাইসিস মানে হচ্ছে ওজোন গ্যাস। আমরা 3 মলিকুল ওজোন, যেহেতু বেনজিনের 3টি পাই বন্ধন রয়েছে। দেখতে পাচ্ছি আমরা যে বেনজিনের 3টি পাই বন্ধন বা 3টি ডাবল বন্ড থাকার কারণে 3 মলিকিউল ওজোন গ্যাস বেনজিনের এই 3টি পাই বন্ধনের সাথে যুক্ত হয়ে একটি ট্রাইওজোনাইট ইন্টারমিডিয়েট গঠন করবে এবং সেখান থেকে জিঙ্ক এবং জিঙ্কের উপস্থিতিতে হাইড্রোলাইসিস করলে গ্লাইঅক্সাল তৈরি হবে এবং হচ্ছে জিঙ্ক অক্সাইড তৈরি হবে, গ্লাইঅক্সাল। এটা হচ্ছে গ্লাইঅক্সাল। গ্লাইঅক্সাল তৈরি হচ্ছে 3 মলিকুল গ্লাইঅক্সাল এবং হচ্ছে জিঙ্ক অক্সাইড। এই হচ্ছে মোটামুটি প্রোডাক্ট। এই প্রোডাক্ট আসলে কিভাবে হলো সেটি আমরা এখন ব্যাখ্যা বিশ্লেষণ করব। তার আগে আমরা বলে রাখি যে এখানে কিন্তু আমরা কার্বন টেট্রাক্লোরাইড ব্যবহার করেছি। কার্বন টেট্রাক্লোরাইড কিন্তু হচ্ছে এখানে একটি সলভেন্ট হিসেবে বা দ্রাবক হিসেবে কাজ করে। আমরা জানি যে বেনজিন হচ্ছে একটি অপোলার যৌগ এবং একটা জৈব যৌগ, অপোলার যৌগ, এবং কার্বন টেট্রাক্লোরাইড এটাও কিন্তু একটি অপোলার যৌগ। আমরা জানি যে লাইক ডিজলভ লাইক নীতি অনুসারে যে একটি পোলার যৌগ পোলার দ্রাবকের মধ্যে দ্রবীভূত হয় এবং একটি অপোলার যৌগ অপোলার দ্রাবকে দ্রবীভূত হয়, তার মানে দেখা যাচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড কিন্তু একটি অপোলার দ্রাবক, অর্থাৎ এর মধ্যে বেনজিন কিন্তু সহজেই দ্রবীভূত হয়ে যাবে এবং হচ্ছে কাঙ্ক্ষিত যে প্রোডাক্ট সেটা কিন্তু তৈরি হবে। এটা কিভাবে দ্রবীভূত হয় সেটা ব্যাখ্যা করব আমরা লন্ডন ডিসপারশন ফোর্সের মাধ্যমে। আমরা একটি দ্রাবক আমাদের কেন প্রয়োজন হয়, যদি আমরা হচ্ছে কোনো রিয়াকশন করতে চাই, রিয়াকশন ঘটাতে চাই, তাহলে সেই বিক্রিয়াটি বা সেই যে বিক্রিয়ক বা রিয়াজেন্ট আমরা ব্যবহার করি সেটা কিন্তু হচ্ছে যদি গ্যাসেস ফেজে হয় তাহলে ক্যাটালিস্ট দিলে ক্যাটালিস্ট সারফেসে অ্যাডজর্পশন হয়, এবং আমরা যদি তরল ব্যবহার করি তাহলে সেখানে কিন্তু হচ্ছে দ্রবীভূত হলে বা আমরা হচ্ছে কোনো একটা দ্রাবক ব্যবহার করি, যার ফলে হচ্ছে ওই দ্রাবকের মধ্যে যদি যৌগটি বা রিয়াজেন্টগুলো যদি দ্রবীভূত হয় তাহলে তাদের মধ্যে হচ্ছে কোলিশন রেটটা কোলিশন কোলিশন ফ্রিকোয়েন্সি রেটটা কিন্তু বেড়ে যাবে, যার ফলে হচ্ছে রিয়াকশন রেট ফাস্টার হবে এবং দ্রুত এবং কাঙ্ক্ষিত উৎপাদ আমরা হচ্ছে পরিমাণ মতো পাবো। এই কারণে কিন্তু আমরা হচ্ছে দ্রাবকগুলো ব্যবহার করে থাকি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে কার্বন টেট্রাক্লোরাইড, এই কার্বন টেট্রাক্লোরাইড কিন্তু হচ্ছে একটি টেট্রাহেড্রাল স্ট্রাকচার এবং যার কারণে হচ্ছে সে কিন্তু একটি অপোলার দ্রাবক বা অপোলার যৌগ, কারণ এখানে যে কার্বন এবং ক্লোরিন পরমাণু রয়েছে তাদের মধ্যে যে ডাইপোল মোমেন্ট কাজ করে সেটা কিন্তু পরস্পরকে যে অপোজিট ডিরেকশনে কিন্তু তারা পরস্পরকে ক্যান্সেল আউট করে ফেলে, যার কারণে তারা কিন্তু হচ্ছে তাদের নেট যে ডাইপোল মোমেন্ট সেটা কিন্তু হচ্ছে জিরো হয়ে যায়। যে এই নেট ডাইপোল মোমেন্ট জিরো হওয়ার কারণে সে কিন্তু অপোলার দ্রাবক হিসেবে কাজ করে। এবং হচ্ছে আমরা এইটি যে বেনজিন রয়েছে সেই বেনজিনটা কিন্তু একটি অপোলার যৌগ, যার কারণে হচ্ছে বেনজিন কার্বন টেট্রাক্লোরাইডের মধ্যে কিন্তু সহজেই দ্রবীভূত হয়ে যায় এবং এবং হচ্ছে যে ওজনের সান্নিধ্যে তারা সহজে আসতে পারে এবং তাদের যে কলিশন রেট বা কলিশন ফ্রিকোয়েন্সি রেটটা কিন্তু ইনক্রিজ হয়ে যায় কাঙ্ক্ষিত থেকেও অনেক বেশি। এই কারণে হচ্ছে আমরা এভাবেই হচ্ছে যে রিঅ্যাকশনটি ঘটে থাকে। এবং জিঙ্ক আমরা এখানে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে এটা হচ্ছে একটা রিডিউসিং এজেন্ট এবং সে হচ্ছে রিডিউস করে, যে আমরা ইন্টারমিডিয়েট কম্পাউন্ডের কথা বলেছি যে একটি ইন্টারমিডিয়েট ফরমেশনের মধ্য দিয়ে কিন্তু এই রিঅ্যাকশনটি প্রসিড করে এবং সেই ইন্টারমিডিয়েট থেকে একটি অক্সিজেন পরমাণু জিঙ্ক হচ্ছে টেনে নিয়ে রিঅ্যাকশনটাকে কমপ্লিট করে, অর্থাৎ এই গ্লাইঅক্সাল এই প্রোডাক্টটা তৈরি করে। যদি আমরা জিঙ্ক ব্যবহার না করি
তাহলে কিন্তু প্রোডাক্ট এই গ্লাইঅক্সালের পরিবর্তে হচ্ছে অক্সালিক অ্যাসিড হয়ে যাবে, ফার্দার অক্সিডাইজড হয়ে, এটা কিন্তু অক্সিডাইজড হয়ে কিন্তু সে হচ্ছে অক্সালিক অ্যাসিড তৈরি করবে। সেটি আমরা আরেকটি ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আজকে তাহলে আমরা দেখি যে আলোচনায় আসি যে এই যে কার্বন টেট্রাক্লোরাইড বা হচ্ছে লন্ডন ডিসপারশন যে ফোর্সের কথা আমরা বলছি, আমরা এখানে যে চিত্রটি দেখেছি, এখানে যে পরমাণুটি আমরা দেখতে পাচ্ছি, এই পরমাণুর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রন গুলো হোমোজিনিয়াসলি তার নিউক্লিয়াসকে আবর্তন করে ক্রমাগত ঘুরছে, এবং এই ঘূর্ণনের ফলে একটি পর্যায়ে এসে তারা কি হয়, তারা হচ্ছে কোনো একটি জায়গায় ইলেকট্রনের ঘনত্বটা বেড়ে যায়। এই ইলেকট্রনের ঘনত্ব যদি বেড়ে যায় তাহলে কি ঘটনা ঘটে, তখন হচ্ছে এক পাশে হচ্ছে ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যায় এবং আর এক পাশে হচ্ছে ইলেকট্রনের পরিমাণ কমে যায়, ফলে হচ্ছে এক পাশে পজিটিভ চার্জ, যে পাশে ইলেকট্রনের পরিমাণ কমে যায় সেটা হচ্ছে পজিটিভ চার্জ, আর যে পাশে হচ্ছে ইলেকট্রন বেড়ে যায় সেটা হচ্ছে নেগেটিভ চার্জ। এই যে নেগেটিভ চার্জ, এই যে এটা হচ্ছে, এটাকে বলা হয় যে টেম্পোরারি একটি ডাইপোল সৃষ্টি হয়। টেম্পোরারি ডাইপোল সৃষ্টি হলে সে হচ্ছে পার্শ্ববর্তী যে একটি পরমাণু রয়েছে তাকেও কিন্তু হচ্ছে যে তাহলে কিন্তু হচ্ছে এই যে পজিটিভ প্রান্ত, এই যে যে হচ্ছে পার্শ্ববর্তী যে একটি পরমাণু রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এই পরমাণুটাকে কিন্তু এই ইলেকট্রন গুলোকে হচ্ছে যে এই যে পজিটিভ চার্জ, এই পজিটিভ চার্জ এদেরকে এই সবগুলো ইলেকট্রনকে হচ্ছে এর দিকে টেনে নেবে, যার কারণে একটি আকর্ষণ বল হবে। সেই আকর্ষণ বলের কারণে হচ্ছে যে এক প্রান্তে ওই যে এক প্রান্তে পজিটিভ চার্জ, আর এক প্রান্তে হচ্ছে এই নেগেটিভ চার্জ, আর এক প্রান্তে পজিটিভ চার্জ, এই যে যে পজিটিভ এবং নেগেটিভ চার্জ পার্শিয়ালি বা হচ্ছে যে টেম্পোরারি যে একটি ডাইপোল সৃষ্টি হলো, এই ডাইপোলের কারণে হচ্ছে প্রত্যেকটা পরমাণুর মধ্যে এই যে অপোলার যে দ্রাবক রয়েছে বা হচ্ছে অপোলার যৌগ রয়েছে, তাদের প্রত্যেকটা পরমাণুর মধ্যে কিন্তু এই যে অস্থায়ী একটি ডাইপোল সৃষ্টি হবে বা টেম্পোরারি ডাইপোল সৃষ্টি হবে। এই ডাইপোলের কারণেই কিন্তু হচ্ছে একটি পরমাণু আরেকটা পরমাণুকে আকর্ষণ করবে এবং তারা একে অপরের সাথে মিশে যাবে, একেবারে হচ্ছে মিশে যাবে। এটা হচ্ছে এনট্রপির মাধ্যমে কিন্তু ব্যাখ্যা করা যায়, সেটা আমরা আজকে করবো না, অন্য একদিন হয়তো সেটা নিয়ে ব্যাখ্যা করবো। কিন্তু হচ্ছে যে টেম্পোরারি ডাইপোল সৃষ্টি হওয়ার কারণে তারা পরস্পরকে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের মাধ্যমে, দুর্বল ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের মাধ্যমে পরস্পরের সাথে আকর্ষণ করবে এবং পরস্পরকে ধ্রুবিত করবে। এইটাই হচ্ছে যে একটি অপোলার যৌগ অপোলার দ্রাবকে ধ্রুবিত হওয়ার মূল মেকানিজম। এবং আমরা জানি যে একটি একটি হ্যাঁ, একটি পরমাণুর মধ্যে বা অপোলার যৌগের মধ্যে বা অপোলার দ্রাবকের মধ্যে শুধুমাত্র এই একটি বল কাজ করে, সেটা হচ্ছে যে লন্ডন ডিসপারশন ফোর্স। এই একটি বলে কাজ করে এবং এই একটি বলের কারণেই কিন্তু হচ্ছে যে হচ্ছে তারা এই অপোলার যৌগ অপোলার দ্রাবকে দ্রবীভূত হয়। এবার আসা যাক তাহলে যে ওজোনোলাইসিস আসলে যে মেকানিজমটা কি ঘটে সেটি একটু আমরা দেখবো এখন।
এই তিনটি যে ডাবল বন্ড রয়েছে, তিনটি ডাবল বন্ডে হচ্ছে তিনটা ওজন এখানে কিন্তু যুক্ত হয়ে গেছে, এবং এটাই হচ্ছে কিন্তু একটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড ট্রাইওজোনাইট। এবং ট্রাইওজোনাইটে আমরা দেখতে পাচ্ছি দুই ধরনের বন্ধন রয়েছে, একটা হচ্ছে লিংকেজ রয়েছে, একটা হচ্ছে সি, এটা হচ্ছে ইথার লিংকেজ, এবং এর বন্ধন যে এনার্জি সেটা আমরা জানি যে হচ্ছে 358 কিলো জুল পার মোল। এবং হচ্ছে আরেকটি লিংকেজ রয়েছে পারঅক্সাইড লিংকেজ, এটা হচ্ছে পারঅক্সাইড লিংকেজ, এখানে হচ্ছে 145 কিলো জুল পার মোল। অর্থাৎ দুই ধরনের লিংকেজ কিন্তু একটা এখানে আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ইথার লিংকেজ, অর্থাৎ সিও সি, এটা হচ্ছে ইথার লিংকেজ, এবং হচ্ছে যে আরেকটি হচ্ছে পারঅক্সাইড লিংকেজ, অক্সিজেনের মধ্যে হচ্ছে পারঅক্সাইড লিংকেজ। এই দুইটা লিংকেজ রয়েছে। এখন হচ্ছে জিঙ্ক কোন জায়গায় এসে অ্যাটাক করবে, হচ্ছে পারঅক্সাইড লিংকেজে অ্যাটাক করবে, অর্থাৎ এই পারঅক্সাইড যে লিংকেজ রয়েছে এখানে অ্যাটাক করবে, নাকি হচ্ছে এই যে কার্বন অক্সিজেন কার্বন এই ইথার লিংকেজে অ্যাটাক করবে, কার্বন অক্সিজেন কার্বন ইথার লিংকেজে অ্যাটাক করবে। এইটা কিন্তু একটি ইম্পর্টেন্ট বিষয়। এখানে আসলে বন্ধন এনার্জি থেকে এই বিষয়টি আমরা ব্যাখ্যা করতে পারি, সেটা হলো যে কার্বন অক্সিজেন কার্বন, অর্থাৎ যে ইথার লিংকেজ রয়েছে তাদের বন্ধন এনার্জি কিন্তু বেশি, অর্থাৎ 358 কিলোজুল পার মোল, এবং যে পারঅক্সাইড লিংকেজ রয়েছে তার কিন্তু বন্ধন এনার্জি অপেক্ষাকৃত কম, অর্থাৎ অক্সিজেন 145 কিলোজুল পার মোল। এই যে এনার্জি কম থাকার কারণে এটা কিন্তু দুর্বল প্রকৃতির একটি বন্ধন, এবং এটাই হচ্ছে যে নেচারের যে একটি রুলস অফ নেচারের যে নিয়ম, সেটি হচ্ছে যে দুর্বল জায়গায় সবসময় আঘাতটি বা আক্রমণটি হয়ে থাকে, এবং জিঙ্কও কিন্তু তার ব্যতিক্রম করবে না। জিঙ্ক কিন্তু হচ্ছে যে এই যে দুর্বল বন্ধনটি রয়েছে, অর্থাৎ যে পারঅক্সাইড যে লিংকেজটা রয়েছে সেই পারঅক্সাইড লিংকেজ এসে কিন্তু আক্রমণ করবে, যার ফলে এইভাবে কিন্তু বন্ধনটা হচ্ছে ভেঙে যাবে। যে লিংকেজটা এভাবে কিন্তু ভেঙে যাবে, যে হচ্ছে এখানে যে আক্রমণ করে, যেগুলো একটি অক্সিজেন পরমাণুকে সে আক্রমণ করে ইথার লিংকেজে, এই ইথার লিংকেজে সরি হচ্ছে যে এই যে 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 পারঅক্সাইড লিংকেজ রয়েছে, পারঅক্সাইড লিংকেজে জিঙ্ক আক্রমণ করে একটি অক্সিজেনকে সেখান থেকে অপসারিত করে নিয়ে যাবে, এবং বাকি যে একটি অক্সিজেন পরমাণু থাকবে, অর্থাৎ এখান থেকে যদি একটা অক্সিজেন পরমাণু চলে যায়, অর্থাৎ এটা আমরা ধরলাম চলে গেছে, বাকি যে একটা অক্সিজেন পরমাণু থাকবে সে কিন্তু হচ্ছে এখানে একটি কার্বনিল, অর্থাৎ এখানে ডাবল বন্ড তৈরি করবে, একটি কার্বনিল হচ্ছে কার্বনিল যৌগ তৈরি হয়ে যাবে, কার্বনিল যৌগ তৈরি হবে। একইভাবে কিন্তু হচ্ছে এখানে একটি অক্সিজেন, এখান থেকে কিন্তু একটি অক্সিজেন চলে যাবে, এখান থেকে অক্সিজেন চলে গেলে হচ্ছে এখানে কিন্তু আর একটি হচ্ছে কার্বনিল যৌগ তৈরি হবে। একইভাবে এখান থেকে হচ্ছে যদি বাকি যে একটি অক্সিজেন ছিল, বাকি যে একটি অক্সিজেন এখানে আমরা ছিল, সেটি কিন্তু হচ্ছে এর সাথে হচ্ছে যুক্ত হয়ে যাবে, এর সাথে বাকি যে একটা অক্সিজেন এখানে এখানে কিন্তু হচ্ছে যে একটি অক্সিজেন আছে, এই যখন এখানে 1 2 3 4 এখানে সাথে একটা হাইড্রোজেন, পাঁচটা যখন এখানে বন্ধন হয়ে যাবে, 1 2 3 4 পাঁচটি কার্বনে যখন পাঁচটি বন্ধন হয়ে যাবে, তখন কিন্তু অটোমেটিক্যালি এই বন্ধনটা মানে ইলেকট্রনিক প্রেসারে বন্ধনটা কিন্তু ভেঙে যাবে, ভেঙে গিয়ে এটা হচ্ছে এখানে ডাবল বন্ডটা তৈরি হবে, এই জায়গায় কিন্তু ডাবল বন্ডটা তৈরি হয়ে যাবে। আমরা জানি যে কার্বনের হচ্ছে চারটি কার্বনের কিন্তু হাত বা হচ্ছে তার যোজনী 4 এর অধিক হওয়া সম্ভব নয়। যখন কার্বনিল হবে, অর্থাৎ এখানে কিন্তু একটি হাইড্রোজেন পরমাণু রয়েছে, এই হাইড্রোজেন পরমাণু একটা হাত, এটা একটা হাত, দুইটা হাত, এখানে তিনটা, এখানে চারটা, একটা পাঁচটা যখন হয়ে যাবে, তখন যে বন্ড ইলেকট্রনিক প্রেসারের কারণে এই বন্ধনটি কিন্তু ভেঙে যাবে। এবং আমরা জানি কিন্তু এই বন্ধনের বন্ধন এনার্জি কিন্তু কম। তুলনামূলক কার্বন হাইড্রোজেনের যে বন্ধন এনার্জি তার থেকে কিন্তু কার্বন অক্সিজেনের যে বন্ড এনার্জি সেটা কিন্তু অপেক্ষাকৃত কম হওয়ার কারণে এই প্রেসারে যে বন্ড ইলেকট্রনিক প্রেসারে কিন্তু হচ্ছে যে এই অক্সিজেনটা কিন্তু ভেঙে যাবে, ভেঙে গিয়ে সে হচ্ছে এই পাশের যে কার্বন রয়েছে সে তার সাথে একটি দ্বিবন্ধন গঠন করবে, যার ফলে এখানে একটি আবার গ্লাইকোজেন তৈরি হবে। এবং একইভাবে এখানে যদি হচ্ছে এই বন্ধনটি এই অক্সিজেনটি যদি জিঙ্ক নিয়ে যায়, জিঙ্ক নিয়ে হচ্ছে জিঙ্ক অক্সাইড হয়ে যায়, তাহলে কিন্তু হচ্ছে এটা এখানে দ্বিবন্ধন গঠন করবে, এবং
একইভাবে কিন্তু হচ্ছে এখানে যখন দ্বিবন্ধন হবে তখন কিন্তু এখানে হাইড্রোজেন একটা 1 2 3 4 5টা বন্ধন কিন্তু হবে, তখন সে একইভাবে এও কিন্তু হচ্ছে যে হচ্ছে এখানে যুক্ত হয়ে আরেকটি ডাবল বন্ড তৈরি করবে, ফলে এখানে কিন্তু একটা গ্লাইকোজেন হয়ে গেল। এইভাবে এখানে গ্লাইকোজেন হবে, একইভাবে কিন্তু এখানেও গ্লাইকোজেন হবে। এই অক্সিজেনটা কিন্তু হচ্ছে তখন এখানে ডাবল বন্ড গঠন করবে। একইভাবে এখানে হলো, এখানে ডাবল বন্ড অক্সিজেন হলো, এখানে ডাবল বন্ড অক্সিজেন হলো, এখানে ডাবল বন্ড অক্সিজেন হলো। অর্থাৎ এগুলো ভেঙে জিঙ্ক, এবং যদি পানি উপস্থিতিতে জিঙ্ক হাইড্রোলাইসিস করি তাহলে কিন্তু হচ্ছে এই যে CHO বা হচ্ছে আমরা হচ্ছে যে সি ডাবল বন্ড, এখানে একটা H এবং হচ্ছে যে CH, এইভাবে কিন্তু হচ্ছে যে কয়টা এখান থেকে আসবে, এখান থেকে আসবে একটা, এখান থেকে আসবে একটা, দুইটা, এখান থেকে আসবে তিনটা গ্লাইকোজেন কিন্তু তৈরি হয়ে যাবে। অর্থাৎ 3 মলিকুল গ্লাইকোজেন আর হচ্ছে তিনটা হচ্ছে অক্সিজেন নিয়ে তিনটা জিঙ্ক অক্সাইড তৈরি হয়ে যাবে। জিঙ্ক, এখানে হচ্ছে জিঙ্ক কি করবে, এখানে যে যে আক্রমণটা যে করে যে ইথার লিংকেজে যে আক্রমণ, সরি হচ্ছে পারক্সাইড লিংকেজে যে জিঙ্ক আক্রমণ করে, সেখানে কিন্তু জিঙ্ক ইলেকট্রন কিন্তু ছেড়ে দেয়। জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে দেয়, জিঙ্ক 2 প্লাস হয়ে যায়। প্লাস হচ্ছে যে দুইটা ইলেকট্রন সে দিয়ে দিল, এই দুইটা ইলেকট্রন দিয়ে কিন্তু সে অক্সিডাইজড হয়ে গেল এবং সে পারক্সাইডকে সে রিডিউসড করে ফেলে। পারক্সাইডকে রিডিউসড করে হচ্ছে যে পারক্সাইড যে লিংকেজ ছিল সেই লিংকেজকে যে আক্রমণের সময় কিন্তু দুইটা ইলেকট্রন দিয়ে সে কিন্তু আক্রমণ করলো, যার ফলে যে লিংকেজটা ছিল যে পারক্সাইড লিংকেজ, সেই লিংকেজটা কিন্তু ভেঙে গিয়ে আমরা দেখেছি একটি কার্বনিল হচ্ছে একটি কার্বনিল কম্পাউন্ড তৈরি করে, এবং হচ্ছে বাদবাকি যে অক্সিজেনে কে সে ইলেকট্রন দান করে সেই অক্সিজেন কিন্তু দুটো ইলেকট্রন গ্রহণ করে ক্ষেত্রে পজিটিভ হয়ে যায়। পজিটিভ হচ্ছে যে পজিটিভ দুটি ইলেকট্রন গ্রহণ করে সে কিন্তু অক্সিজেন 2 মাইনাস হয়ে যায়, এবং জিঙ্ক 2 প্লাসের সাথে বিক্রিয়া করে সে কিন্তু জিঙ্ক 2 প্লাস অর্থাৎ জিঙ্ক অক্সাইড তৈরি করে। জিঙ্ক 2 প্লাস হচ্ছে অক্সিজেন 2 মাইনাস হচ্ছে যে জিঙ্ক অক্সাইড, এভাবে কিন্তু জিঙ্ক অক্সাইড তৈরি হয়ে যায়। 3 মলিকুল জিঙ্ক অক্সাইড এভাবে তৈরি হয়ে যায়। এবং হচ্ছে এই হচ্ছে মোটামুটি এটা লন্ডন ডিসপারশন ফোর্স এবং হচ্ছে যে বেনজিনের ওজোনোলাইসিস। এই পর্যন্তই আমরা আলোচনা করলাম যে কিভাবে জিঙ্ক কিভাবে হচ্ছে পারক্সাইড লিংকেজে আক্রমণ করে এবং নিজের যে দুইটা ইলেকট্রন রয়েছে, একটা অক্সিজেন পরমাণুকে সে দুইটা ইলেকট্রন দান করে নিজে কিন্তু হচ্ছে অক্সিডাইজড হয়ে যায়, জারিত হয়, এবং হচ্ছে যে পারক্সাইড রয়েছে তাকে কিন্তু পারক্সাইডের অক্সিজেনকে কিন্তু বিজারিত করে জিঙ্ক অক্সাইড তৈরি করে এবং হচ্ছে কার্বনিল যৌগ তৈরি করে। এখানে গ্লাইকোজেন তৈরি হয়, দুইটা কার্বনিল যৌগের পাশাপাশি এটা হচ্ছে একটি গ্লাইকোজেন নামে পরিচিত হচ্ছে, বা হচ্ছে এই হচ্ছে যে ওজোনোলাইসিস বা ওজোন সংযোজন, এইভাবে বেনজিন রিংয়ে ওজোন সংযোজন হয়ে থাকে। একইভাবে কিন্তু অন্য যে কোনো অ্যালিফিটিক বা হচ্ছে যে লং চেইন যে মুক্ত চেইন ওপেন চেইন যে অ্যালকিন রয়েছে তারা কিন্তু একইভাবে ওজোনোলাইসিস রিঅ্যাকশন দিয়ে থাকে। তো আমরা নেক্সট ভিডিওতে আমরা কিভাবে ওজন কিভাবে মানে হচ্ছে যে জিঙ্কের অনুপস্থিতিতে যদি আমরা এই ট্রাইওজোনাইটকে ইন্টারমিডিয়েট যে কম্পাউন্ডটি ছিল ট্রাইওজোনাইটকে যদি হাইড্রোলাইসিস করে থাকি তাহলে আসলে প্রোডাক্ট কি হবে বলে রাখি যে তখন কিন্তু অক্সালিক অ্যাসিড তৈরি হবে। সেই অক্সালিক অ্যাসিডটা কিভাবে তৈরি হয় সেটাই আমরা আগামী ভিডিওতে দেখাবো। এই পর্যন্ত থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।